ভারতের দস্যু রানীর গল্পটি দুর্ব্যবহার, দস্যুতা, অবিচার এবং হত্যার গল্প। উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে একটি নিম্নবর্ণের পরিবারে জন্ম নেওয়া এই মহিলা ভারতের সবচেয়ে কুখ্যাত অপরাধী হয়ে ওঠেন। 48টি বড় অপরাধের জন্য অভিযুক্ত, 11 বছরের জন্য জেল এবং বিনা বিচারে মুক্তি। পরে তিনি সংসদ সদস্য এবং ভারতের নিম্নবর্ণের একজন বিশিষ্ট নেতা হন। তাকে 2001 সালে দিল্লিতে তার বাড়ির বাইরে হত্যা করা হয়েছিল। উত্তরপ্রদেশের একটি গ্রামে নিম্নবর্ণের হিন্দু পরিবারে ফুলন দেবী নামে এই মহিলার জন্ম 1963 সালে। প্রশ্ন হলো, কে এই ফুলন দেবী? কেনই বা তিনি জেলে ঢুকেছিলেন? কী কারণে তাকে ডাকাত দল দ্বারা অপহরণ করা হয়েছিল? দস্যু রানী থেকে কীভাবে বা সংসদ সদস্য হলেন? কেনই বা তাকে হত্যা করা হয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 11 বছর বয়সে চাচাদের চাপে ফুলন দেবীর পরিবার ফুলন দেবীকে বিয়ে দিতে বাধ্য হয় পুতিলাল নামে 30 এক ব্যক্তির সাথে, যে ফুলন দেবীকে শারীরিক ও যৌন নির্যাতন করত। অত্যাচারের মুখে শিশু ফুলন দেবী বেশ কয়েকবার স্বামীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসলেও সামাজিক চাপের মুখে বারবার তাকে স্বামীর বাড়িতে ফেরত পাঠানো হয়। 1979 সালে জমি দখল নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ভাইকে পাথর ছুঁড়ে আহত করেন কিশোরী ফুলন দেবী। এই ঘটনার পর প্রায় 1 মাসের জন্য তাকে স্থানীয় থানা পুলিশ আটক করে রাখে। তার জীবনী লেখক মালা সেন ফুলন দেবীকে জিজ্ঞাসা করেছিলেন যে থানায় তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা। জবাবে তিনি বলেছিলেন, তারা আমাকে নিয়ে অনেক মজা করেছিল আর আমাকে প্রচণ্ডভাবে মারধর করেছিল। ওই বছরের জুলাই মাসেই ফুলন দেবীকে তার বাবার বাড়ি থেকে অপহরণ করে বাবু গুজ্জার নামের এক ডাকাতের দল। মালা সেনকে দেওয়া ফুলন দেবীর ভাষ্য অনুযায়ী বাবু গুজ্জর তাকে টানা 3 দিন ধর্ষণ করে। কিন্তু ওই দলের আরেক ডাকাত বিক্রম মাল্লার ভালো লেগে যায় ফুলন দেবীকে। ফুলন দেবীকে অপহরণের 3 দিনের মধ্যেই বাবু গুজ্জরকে খুন করে দলের নেতা হয় বিক্রম মাল্লা। বিক্রম ফুলন দেবীকে অস্ত্র চালানো শেখায় এবং ডাকাত দলের সদস্য করে নেয়। পরের প্রায় 1 বছর তাদের ডাকাত দল উত্তরপ্রদেশের দেভারিয়া, কানপুর আর ওরাই অঞ্চলে ত্রাস সঞ্চার করে। সেখানকার মানুষের মধ্যে তিনি পরিচিত ছিলেন দস্যু সুন্দরী হিসেবে। ফুলন দেবী ও বিক্রম মাল্লার এই ডাকাত দলের দৌরাত্ম্য থামে বিক্রম মাল্লার মৃত্যুতে। বিক্রম মাল্লার ডাকাত দলেরই উচ্চবর্ণের সদস্য শ্রীরাম জেল থেকে ছাড়া পেয়ে বিক্রমকে হত্যা করে ফুলন দেবীকে অপহরণ করে নিয়ে যায় কানপুরের কাছে বেহমাই গ্রামে। বেহমাই গ্রামে প্রায় 3 সপ্তাহ ধরে ফুলন দেবীকে গণধর্ষণ করে শ্রীরামসহ আরও অনেকে, যারা অপেক্ষাকৃত উচ্চবর্ণের ঠাকুর গোত্রীয় ক্ষত্রিয় শ্রেণীর হিন্দু। মালা সেন তার বইয়ে উল্লেখ করেছেন, বেহমাই গ্রামে থাকার সময় নিজের উপর হওয়া নির্যাতনের বর্ণনা দেওয়ার সময় ফুলন দেবী বলেছিলেন যে গ্রামবাসীর সামনে দিয়ে নগ্ন অবস্থায় কুয়া থেকে পানি আনতেও পাঠানো হয়েছিল তাকে। বেহমাই থেকে পালিয়ে আরেক দস্যু মান সিংয়ের সাথে ডাকাত দল তৈরি করেন ফুলন দেবী। এরপর 1981 সালের 14 ফেব্রুয়ারি দল নিয়ে বেহমাই গ্রামে ফিরে যান ফুলন দেবী। সেখানে গিয়ে তারা গ্রামবাসীদের বলেছিলেন শ্রীরামকে তার হাতে তুলে দিতে, কিন্তু পুরো গ্রামে শ্রীরামকে খুঁজে না পেয়ে ক্ষুব্ধ হয়ে 22 জন ঠাকুর সম্প্রদায়ের পুরুষকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে ফুলন দেবীর দলের সদস্যরা। পরে ফুলন দেবী যখন আত্মসমর্পণ করেন তখন তিনি দাবি করেছিলেন যে ওই হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে ছিলেনই না। স্থানীয় কয়েকজন সাক্ষীর ভাষ্যেও পরবর্তীতে উঠে এসেছিল যে বেহমাই হত্যাকাণ্ডের নির্দেশ ফুলন দেবী দেননি। তবে অধিকাংশ বর্ণনাতে পাওয়া যায় যে বেহমাই হত্যাকাণ্ডে ফুলন দেবীর সরাসরি সংশ্লিষ্টতা ছিল।
সাংবাদিক খুশবন্ত সিং তার বই ফুলন দেবী কুইন অফ ডাকওয়েটসে একাধিক প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে ওই বর্ণনা দিয়েছেন। বেহমাই হত্যাকাণ্ডের পর ফুলন এবং তার দলকে ধরতে ব্যাপক পুলিশ অভিযান শুরু হয়, যদিও তার অনেক সহকর্মী গ্যাং সদস্যদের শেষ পর্যন্ত পুলিশ গুলি করে হত্যা করেছিল। ফুলন 2 বছরেরও বেশি সময় ধরে গ্রেপ্তার এড়াতে এবং কর্তৃপক্ষকে বিভ্রান্ত করতে থাকে। সংবাদপত্রে হিস্ট্রিক্যাল কাহিনী প্রচারিত হয় এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এবং পুলিশকে হাস্যকর দেখায়। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চাপ প্রয়োগ করা হয়, তবুও এই অঞ্চলের নিম্নবর্ণ ও দরিদ্ররা তাকে সমর্থন করতে থাকে। তবুও কয়েক বছর ধরে পালিয়ে যাওয়ার পর তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় এবং নেট বন্ধ হতে শুরু করলে ফুলন দেবী তার আত্মসমর্পণের বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেন। মধ্যপ্রদেশের একজন পুলিশ ইন্সপেক্টর রাজেন্দ্র চতুর্বেদীর সাথে দীর্ঘ আলোচনার পর ইন্দিরা গান্ধী একটি প্রস্তাব দিয়ে প্রতিনিধি পাঠান। ফুলন আরও ভালো শর্তে আলোচনা করেছিলেন যে তিনি 8 বছরের বেশি জেলে থাকবেন না, তিনি শুধুমাত্র মধ্যপ্রদেশ পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন এবং শুধুমাত্র মহাত্মা গান্ধী এবং হিন্দু দেবী দুর্গার প্রতিকৃতির সামনে অস্ত্র দিতে রাজি হন, পুলিশকে নয়। 1983 সালের 12 ফেব্রুয়ারি পুলিশের ভিড়ের সামনে ফুলন দেবী দুর্গা ও গান্ধীর সামনে প্রণাম করেন এবং আত্মসমর্পণ করেন। চুক্তি হওয়া সত্ত্বেও দেবী 11 বছরের জন্য জেলে ছিলেন। ফুলন দেবী 1994 সালে বিচারের সম্মুখীন না হয়ে প্যারোলে মুক্তি পান। জেল থেকে মুক্তি পাওয়ার 1 বছর পর ফুলন ইউপি ভিত্তিক নিম্নবর্ণের সমাজবাদী রাজনৈতিক দল সমাজবাদী পার্টির রাজনীতিতে জড়িত হন। বেহমাই গণহত্যার পরিপ্রেক্ষিতে ফুলন দেবী ভারতের দস্যু রানী হিসেবে অমর হয়েছিলেন। অনিবার্যভাবে দেবী দুর্গার পুনর্জন্ম হিসেবে তার ধর্মের মর্যাদা এবং পৌরাণিক কাহিনী তার নির্বাচনী সম্ভাবনাকে তীক্ষ্ণ করেছিল। 1996 সালে ফুলন দেবী নির্বাচিত হন এবং মির্জাপুরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1998 সালে তার আসন হারান, কিন্তু পরের বছর একই আসনে পুনরায় নির্বাচিত হন। সংসদের বাইরে তিনি উত্তরপ্রদেশের উদীয়মান অনগ্রসর জাতি আন্দোলনের মধ্যে একটি শক্তিশালী কণ্ঠস্বর হয়ে ওঠেন। তবুও তার কাল্ট হিরো স্ট্যাটাস তার শত্রুদের মধ্যে বিরক্ত জাগিয়ে তোলে। 25 জুলাই 2001-এ নয়াদিল্লিতে তার বাড়ির বাইরে মুখোশধারী বন্দুকধারীরা তাকে শরীরে 3 বার এবং মাথায় 2 বার গুলি করে। তার খুনিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই 37 বছর বয়সে ফুলন দেবী মারা যান। দিল্লি পুলিশ উপসংহারে পৌঁছায় যে তার হত্যাকাণ্ড একটি উচ্চ বর্ণের প্রতিশোধমূলক আক্রমণ। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন 38 বছর বয়সী শের সিং রানা। আজকের ভিডিও এই পর্যন্ত। তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তথ্যগুলো ভালো লাগলে ইতিহাস দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। তথ্যের মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা করবেন। সেই সঙ্গে আমাদের ইতিহাস দর্পণ ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশানে তার লিংক দেওয়া আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।